মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ছোট বড় আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল উত্তর ভারতের কুষাণ সাম্রাজ্য এবং দক্ষিণ ভারতের সাতবাহন সাম্রাজ্য। কুষাণ এবং সাতবাহন সাম্রাজ্যের পতনের পর ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। আনুমানিক 320 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল কিভাবে গুপ্ত সাম্রাজ্যের অধীনে চলে আসে সেটি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর টপিক হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস। কুষাণ সাম্রাজ্যের পতনের পর প্রায় 1 শতাব্দী ধরে ভারতে তেমন কোনো শক্তিশালী সাম্রাজ্য ছিল না। সেই সময় ভারতবর্ষ অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। এই রাজ্যগুলি সবসময় একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকত। ভারতের এই পরিস্থিতিতে খ্রিস্টীয় 4th শতকে গুপ্ত সাম্রাজ্যের উত্থান হয়। রাজ্য বিজয় ছাড়াও তাদের অবদান বিজ্ঞান, শিল্প এবং সংস্কৃতিতে দেখা যায়। তাই গুপ্তযুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। মনে করা হয় গুপ্ত সাম্রাজ্যের নাম শ্রীগুপ্তের নাম অনুসারে দেওয়া হয়েছিল। শ্রীগুপ্ত 275 খ্রিস্টাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল, কিন্তু শ্রীগুপ্ত এবং তার পুত্র ঘটোৎকচ সম্পর্কে তেমন কিছু জানা যায় না। ঘটোৎকচের পুত্র প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি লিচ্ছিবির রাজকন্যা কুমারী দেবীকে বিয়ে করেন, যার ফলে পুরো লিচ্ছিবি রাজ্যই তার অধীনে চলে আসে। 340 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান। সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ রাজাদের মধ্যে গণ্য করা হয়। তিনি সমস্ত উত্তর ভারত জয় করে তার সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন এবং দক্ষিণ ভারতের 12টি রাজাকে পরাজিত করে তাদের কাছ থেকে কর আদায় করতেন। এইসব বিজয়ের কারণে সমুদ্রগুপ্তকে নেপোলিয়ানের সাথে তুলনা করা হয়। পুরাণে বলা হয়েছে সমুদ্রগুপ্তের ঘোড়া 3 সমুদ্রের পানি পান করত, অর্থাৎ সমস্ত দক্ষিণ ভারত সমুদ্রগুপ্তের অধীনে ছিল। সমুদ্রগুপ্তের পর রামগুপ্ত সিংহাসনে বসেন, কিন্তু রামগুপ্ত ছিলেন একজন অযোগ্য শাসক। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। রামগুপ্তর পরে সমুদ্রগুপ্তের দ্বিতীয় পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসক হন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামেও পরিচিত। তিনি একজন শক্তিশালী শাসক ছিলেন। তিনি 380 খ্রিস্টাব্দ থেকে 412 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে 9 জন পণ্ডিত থাকতেন, যাদেরকে নবরত্ন বলা হতো। ইনাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লেখক কালিদাস, কবি অমরদাস, পারমির ইত্যাদি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর কুমারগুপ্ত সিংহাসনে বসেন। কুমারগুপ্ত। গুপ্ত বংশের ইতিহাসে কুমারগুপ্তকে একজন মহান শাসক হিসাবে ধরা হয়। অন্যান্য গুপ্ত রাজাদের মতো তিনি হয়তো তার রাজ্যের সীমানা বাড়াননি, কিন্তু তার রাজ্যের সীমানা কমও করেননি। কুমারগুপ্ত 415 খ্রিস্টাব্দ থেকে 457 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। আপনাদের জানিয়ে রাখি, নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্তই তৈরি করেছিল। কুমারগুপ্তের মৃত্যুর পর তার পুত্র স্কন্দগুপ্ত সিংহাসনে বসেন। স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকারী। স্কন্দগুপ্তের শাসনকালে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এই সময় হুনদের ভারত আক্রমণ, কিন্তু স্কন্দগুপ্ত তাদেরকে পরাজিত করে তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেন। এই কারণে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন। স্কন্দগুপ্ত 455 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। স্কন্দগুপ্ত ছিলেন শেষ মহান গুপ্ত শাসক। মনে করা হয় স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হয়। স্কন্দগুপ্তর পরে তার ভাই পুরুগুপ্ত শাসক হন, কিন্তু তিনি ভালোভাবে শাসন করতে পারেননি। এরপর কুমারগুপ্ত দ্বিতীয়, বুধগুপ্ত, নরসিংহগুপ্ত, কুমারগুপ্ত তৃতীয় ও বিষ্ণুগুপ্ত কিছুদিন করে শাসন করেছিলেন। বিষ্ণুগুপ্তকে শেষ গুপ্ত শাসক হিসাবে ধরা হয়। এরপর গুপ্ত সাম্রাজ্য ছোট ছোট সীমান্তে ভাগ হয়ে যায়। গুপ্ত সাম্রাজ্যের পতন। সমস্ত মহান সাম্রাজ্যের মতো গুপ্ত সাম্রাজ্য অবশেষে পতনের দিকে এগিয়ে যেতে থাকে। গুপ্ত সাম্রাজ্যের পতনের সবথেকে বড় কারণ ছিল হুনদের ভারত আক্রমণ এবং কোনো যোগ্য শাসক না থাকা। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে গুপ্ত সাম্রাজ্য ভেঙে যায় এবং গুপ্ত যুগের সমাপ্তি ঘটে। এবার আমাদের সামনে একটি প্রশ্ন আসে, সত্যি কি গুপ্ত যুগ ভারতের ইতিহাসের স্বর্ণযুগ ছিল? বন্ধুরা, গুপ্ত যুগের সময় ভারতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রভৃতি ক্ষেত্রে যে সামগ্রিক উন্নতি দেখা গিয়েছিল সেদিকে তাকিয়ে বহু ইতিহাসবিদ
গুপ্ত যুগকে ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। তবে অনেক ঐতিহাসিক এই যুগকে স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত করার বিরোধিতাও করেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ।